Hello guys, welcome back to my YouTube channel s.english tutorial। আজকের আলোচনার বিষয় হলো ক্লাস 11 এর নতুন সিলেবাসে থাকা সেমিস্টার 1 এর একটি কবিতার এমসিকিউ। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি বিখ্যাত কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই কবিতাটি আমার এই চ্যানেলে সম্পূর্ণ ভিডিও লাইন ধরে বাংলা মানে এবং তার সাথে সাথে বিশ্লেষণ করা আছে। যদি কেউ সেই ভিডিওটা না দেখে থাকো সেটা প্রথমে দেখবে, তারপরে এই প্রশ্ন উত্তরগুলো দেখবে, তাহলে খুব ইজি হয়ে যাবে। তো এটাতে খুব ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো আলোচনা করা আছে। আশা করছি তোমাদের যথেষ্ট হেল্পফুল হবে। তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। ইট ইজ দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ হুইচ ইজ সিচুয়েটেড ইন লন্ডন সিটি ওভার দ্য রিভার টেমস। এটি হলো টেমস নদীর উপরে অবস্থিত ইংল্যান্ডে ওয়েস্টমিনস্টার ব্রিজ। ওয়ান ডে দ্য পোয়েট ওয়াজ গোয়িং টু ফ্রান্স উইথ হিজ সিস্টার ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। হি ওয়াজ চার্মড বাই দ্য বিউটি অফ লন্ডন সিটি অ্যান্ড ইন্সপায়ার্ড টু রাইট দিস পোয়েম। একদিন কবি তিনার বোনের সঙ্গে ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে ফ্রান্সে যাচ্ছিলেন এবং যাওয়ার পথে তিনি দেখলেন যে এই সৌন্দর্যটা এতটাই বেশি বা এতটাই তিনাকে মুখরিত করেছিল যে তিনি এই কবিতা লিখতে উদ্বুদ্ধ হয়েছিলেন। তো চলো শুরু করা যাক এমসিকিউ। কোশ্চেন নাম্বার 1, Who is the poet of the poem Upon Westminster Bridge? আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটির কবি কে? উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ডব্লিউ.এইচ লংফেলো, রবার্ট ব্রাউনিং। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হু ওয়াজ নোন অ্যাজ নেচার পোয়েট, যিনি একজন প্রকৃতি কবি নামে পরিচিত ছিলেন। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ? আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতার উৎস কি? লিরিক্যাল ব্যালাডস, পোয়েমস ইন 2 ভলিউমস, অ্যামোরেট্রি, সনেট কালেকশন। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে পোয়েমস ইন 2 ভলিউমস। এখানে আর একটু বলে রাখি, লিরিক্যাল ব্যালাডস এটাও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার ফ্রেন্ড কোলরিজ দুজনে মিলে লিখেছিলেন। থার্ড কোশ্চেন, হোয়েন ওয়াজ দ্য পোয়েম পাবলিশড? কবিতাটি কখন বা কবে প্রকাশিত হয়েছিল? 1802, 1803, 1805, 1807। তো সঠিক উত্তর হয়ে যাবে 1807। কোশ্চেন নাম্বার 4, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ এ সং, লিরিক, ব্যালাড or sonnet? সঠিক অ্যান্সার হয়ে যাবে সনেট। কোশ্চেন নাম্বার 5, দ্য পোয়েট ওয়াজ গোয়িং টু ইন্ডিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া or ফ্রান্স? দ্য রাইট অ্যান্সার ইজ ফ্রান্স। কবি ফ্রান্সে যাচ্ছিলেন। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ? আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতার রাইম বা ছন্দটা কি? তোমরা জানো যে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ এ পেট্রাকান সনেট অর ইংলিশ সনেট। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ এ পেট্রাকান অর ইংলিশ সনেট। এবং তোমরা জানো যে পেট্রাকান অথবা ইংলিশ সনেটের রাইম স্কিমটা একটা নির্দিষ্ট থাকে, এ বি বি এ, এ বি বি এ, সি ডি সি ডি সি ডি। কোশ্চেন নাম্বার 7, হু অ্যাকম্পানিড দ্য পোয়েট ডিউরিং হিজ জার্নি? কে কবির যাত্রাকালে কবির সাথে সঙ্গ দিয়েছিল বা সাথে গিয়েছিল? এস.টি. কোলরিজ, ওয়ার্ডসওয়ার্থস ওয়াইফ, ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, ম্যারি ওয়ার্ডসওয়ার্থ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, হিজ সিস্টার। ডরোথি ওয়ার্ডসওয়ার্থ তিনার বোন। কোশ্চেন নাম্বার 8, দ্য পারসন হু কুড পাস বাই উইথাউট এনজয়িং দ্য বিউটি উড বি ডাল অফ? যে ব্যক্তি
লন্ডন শহরের সৌন্দর্য উপভোগ না করে চলে যাবে সে হবে একেবারে নির্লস কিসের? ডাল, বিজি, ইনোভেটিভ, ইমাজিনেটিভ। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ডাল। দ্য সিটি মেনশনড হেয়ার ইন দিস পোয়েম, যে শহরের কথা এই কবিতাতে বর্ণনা করা আছে, কলকাতা, লন্ডন, মুম্বাই, প্যারিস। তো সঠিক উত্তর হয়ে যাবে লন্ডন। কোশ্চেন নাম্বার 10, হুইচ রিভার ইজ মেনশনড ইন দ্য পোয়েম? কোন নদীর কথা এই কবিতাতে উল্লেখ করা হয়েছে? গ্যাঞ্জেস, টেমস, অ্যামাজন, নীল। তো সঠিক উত্তর হয়ে যাবে টেমস। দ্য রিভার গ্লাইডস অ্যাট হিজ ওন সুইট উইল, হেয়ার দ্য ওয়ার্ড গ্লিথ মিন্স। নদী তার নিজস্ব ইচ্ছায় বয়ে যায়। এখানে গ্লিথ কথার অর্থ ফ্লাইজ, ফ্লোজ, ব্লোজ, চেঞ্জেস। তো সঠিক উত্তর হয়ে যাবে ফ্লোজ। গ্লাইডস মিন্স, এখানে যে গ্লিথ ওয়ার্ডটা আছে, গ্লিথ মিন্স গ্লাইডস। গ্লাইড মানে প্রবাহিত হওয়া, ফ্লো মানেও প্রবাহিত হওয়া। কোশ্চেন নাম্বার 12, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ আ ডেসক্রিপশন অফ। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটি কিসের বর্ণনা? দ্য সিটি অফ লন্ডন, দ্য স্কাই, দ্য আর্থ, ওয়েস্টমিনস্টার ব্রিজ। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে দ্য সিটি অফ লন্ডন। কোশ্চেন নম্বর 13, লন্ডনস ভিউ ইজ ভেরি ফেয়ার ইন দ্য ইভিনিং, মর্নিং, নুন, নাইট। সঠিক উত্তর হয়ে যাবে মর্নিং। দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ কম্পেয়ার টু। সকালের সৌন্দর্যকে তুলনা করা হয়েছে কার সাথে? শিপস, চার্চেস, গার্মেন্ট, আর রিভার টেমস। তো এর সঠিক উত্তর হয়ে যাবে গার্মেন্ট। একটা পোশাকের সাথে তুলনা করা হয়েছে, এবং এই পোশাকের সাথে যে তুলনা করা হয়েছে এটা একটা রেটোরিক। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশান। এটা একটা পার্সনিফিকেশানের উদাহরণ। কোশ্চেন নাম্বার 15, অল দ্য থিংস লুক ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ফর ফ্লোরোসেন্ট লাইট, স্মোকলেস এয়ার, সানলাইট, রিভার টেমস। তো এইটার সঠিক উত্তর হয়ে যাবে স্মোকলেস এয়ার। সব কিছু কেন চকচকে দেখাচ্ছিল লন্ডন শহরে? আমরা জানি যে লন্ডন শহরটা বা লন্ডন সিটি ইজ ক্যারেক্টারাইজ বাই ফগ, ক্লাউডি অ্যান্ড রেন। লন্ডন শহরটা কিন্তু সবসময় মেঘাচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন থাকে। তো এই দিনকার খুব উজ্জ্বল দেখাচ্ছিল, সেই জন্য সেটার কারণটা হচ্ছে স্মোকলেস এয়ার, মানে ধোঁয়াশাহীন বাতাস। কোশ্চেন নাম্বার 16, দ্য রিভার গ্লাইডস ফোর্সফুলি, হারিডলি, অ্যাট ইজ ওন সুইট উইল, ইন এ ওয়ে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাট ইজ ওন সুইট উইল, তার নিজস্ব ইচ্ছায় বা নিজস্ব গতিতে। কোশ্চেন নাম্বার 17, দ্য হাউসেস অফ লন্ডন সিমস অ্যাওয়েক, অ্যাসলিপ, অ্যামেজড, সেকেন্ড। সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাসলিপ। লন্ডন শহরের বাড়িগুলোকে কেমন মনে হচ্ছিল? মনে হচ্ছিল যেন ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি বাড়িগুলো ঘুমায়নি, ঘুমাচ্ছিল বাড়ির লোকগুলো। দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ রেটোরিক। এটাও কিন্তু এক ধরনের রেটোরিক। কোশ্চেন নম্বর 18, হোয়াট লাইজ ওপেন আন টু দ্য ফিল্ডস টু দ্য স্কাই। কোনটা একেবারে ভূমি থেকে আকাশ পর্যন্ত একেবারে উজাড় করে দিয়েছিল? ন্যাচারাল অবজেক্টস, হেভেনলি থিংস, ম্যানমেড থিংস, অবজেক্টস অফ ফিলিংস। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে ন্যাচারাল অবজেক্টস। প্রকৃতিগত যে বস্তুগুলো সেগুলোই একেবারে ভূমি থেকে বা মাটি থেকে একেবারে আকাশ পর্যন্ত সৌন্দর্যে উজাড় বা মুখরিত করে দিয়েছিল। নেক্সট, কোশ্চেন নম্বর 19, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অক্সিমোরন, সিমিলি, হাইপারবোল, পার্সনিফিকেশান। তো এগুলো আসলে কি? এগুলো এই ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি হচ্ছে রেটোরিকের এক একটা ভাগ বা অলঙ্কার, যেটাকে আমরা বলি অক্সিমোরন, সিমিলি, হাইপারবোল, পার্সনিফিকেশান। এটা হয়ে যাবে হাইপারবোল।
হাইপারবোল হচ্ছে কি? হাইপারবোল হচ্ছে যখন এক্সাজারেট হয়ে যায়, অর্থাৎ কোনো কিছুকে খুব বেশি করে বলে ফেলা হয়, অতিরঞ্জন যেটাকে বলতে পারি আমরা, তো সেটাকেই বলবো আমরা হাইপারবোল। এছাড়াও এই যে রেটরিকগুলো, এগুলো আলোচনা করতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। আমি একটা রেটরিকের আলাদা ক্লাস করব, সেটা তোমরা দেখে নেবে। কোশ্চেন নম্বর 20, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, হেয়ার দ্য ওয়ার্ড টাচিং মিন্স। এখানে টাচিং কথাটার অর্থ কি? গ্রেটফুল, মুভিং, ফিলিং, রিচিং। রাইট অ্যান্সার ইজ মুভিং। কোশ্চেন নম্বর 21, a sight so touching in its majesty, here the word majesty means splendor of morning, the royal family of London, the royal beauty of London, the Queen of England. Here the right answer is splendor of morning. সকালের যে সৌন্দর্যটা, সেটার কথাই বলা হয়েছে এখানে। কোশ্চেন নম্বর 22, ships, towers, domes, theaters and temple lie. This is an example of সিমিলি, পার্সনিফিকেশন, মেটাফোর, হাইপারবোল। দেখো আবার একটা রেটরিক এসেছে, পার্সনিফিকেশন। পার্সনিফিকেশনটা কি জিনিস? পার্সনিফিকেশন ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ হিউম্যান কোয়ালিটিজ আর অ্যাট্রিবিউটেড টু ইনঅ্যানিমেট অবজেক্ট, অ্যানিমেলস অর অ্যান আইডিয়া। পার্সনিফিকেশন হলো এক ধরনের অলঙ্কার যেখানে কি করা হয়, মানুষের গুণাগুণগুলো অন্য কোনো জড়বস্তু, কোনো ধারণা, কোনো প্রাণীর উপরে চাপিয়ে দেওয়া হয়, সেটাকে বলা হয় পার্সনিফিকেশান। যেমন এখানে বলছে যে জাহাজ, যে স্তম্ভগুলো, যে মূর্তিগুলো, অথবা যে থিয়েটার হলগুলো, মন্দিরগুলো, সবগুলো যেন একেবারে শায়িত অবস্থায় ছিল। তো এটা কিন্তু একটা মানুষের বা হিউম্যান কোয়ালিটি, সেই কারণে এটা একটা পার্সনিফিকেশান। কোশ্চেন নম্বর 23, হোয়াট গ্লাইডস অ্যাট হিজ ওন সুইট উইল। কোনটা তার নিজস্ব ইচ্ছায় বয়ে যায়? দ্য লন্ডন সিটি, দ্য রিভার নীল, দ্য গ্যাঞ্জেস, দ্য থেমস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে টেমস। কোশ্চেন নম্বর 24, ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, হেয়ার হিজ রেফার্স টু লন্ডন সিটি, দ্য সান, ওয়েস্টমিনস্টার ব্রিজ, দ্য পোয়েট। হেয়ার দ্য রাইট অ্যান্সার ইজ দ্য সান। সঠিক উত্তরটা হয়ে যাবে সূর্য। সূর্য তার একেবারে প্রথম আগমনেই সব কিছুকে সৌন্দর্য উজাড় করে দেয়। কোশ্চেন নম্বর 25, ডিয়ার গড, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাপোস্ট্রফি, সিমিলি, মেটাফোর অ্যান্ড অক্সিমোরন। দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ রেটরিক। এটাও কিন্তু একটা রেটরিকের উদাহরণ। এখানে অ্যান্সারটা হয়ে যাবে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফিটা কী জিনিস না? অ্যাপোস্ট্রফি ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ দ্য অ্যাবসেন্ট পারসনস আর অ্যাড্রেসড। যেখানে কোনো নেচারকে বা কোনো অনুপস্থিত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হয়, সেটাকেই বলা হবে কি? অ্যাপোস্ট্রফি। কোশ্চেন নম্বর 26, in Upon Westminster Bridge the poet views the city in the morning, at noon, in the evening, at night. The right answer is in the morning. সকালে কবি একেবারেই আর্লি মর্নিংয়েই যাচ্ছিলেন ফ্রান্সের দিকে, সেই সময়েই তিনি এই সৌন্দর্যটা উপলব্ধি করেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 27, dull would he be of soul. Dull would he be of soul. Here dull means insensitive, uninteresting, monotonous, lifeless. The right answer is insensitive. ডাল বলতে যার মধ্যে কোনো সেন্স নেই, সেন্সের অভাব, অর্থাৎ যার মধ্যে সচেতনতা নেই, তাকেই বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 28, অন হুইচ রিভার ইজ দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ সিচুয়েটেড। কোন নদীর ওপরে ওয়েস্টমিনস্টার ব্রিজটা অবস্থিত? দ্য গ্যাঞ্জেস, দ্য নীল, দ্য থেমস,
দ্য ইয়ামুনা। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে টেমস। টেমস নদীর উপরে কিন্তু ওয়েস্টমিনস্টার ব্রিজটি অবস্থিত। কোশ্চেন নম্বর 29, দ্য মুড ইন দ্য পোয়েম ইজ, কবিতাতে যে ধরন বা যে মানসিক অবস্থাটা, ট্র্যাজিক, কমিক, নস্টালজিক আর ট্র্যাঙ্কুইল। হেয়ার দ্য রাইট অ্যান্সার ইজ ট্র্যাঙ্কুইল, একেবারে শান্ত অবস্থা বা নীরব একেবারে। লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 30, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ আ ভিক্টোরিয়ান পোয়েট, এলিজাবেথান পোয়েট, রোম্যান্টিক পোয়েট, রিয়ালিস্টিক পোয়েট। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু অ্যাকচুয়ালি ছিলেন রোম্যান্টিক পোয়েট। রোম্যান্টিক এজটা আমরা জানি প্রত্যেকেই যে অ্যাকচুয়াল রোম্যান্টিক এজ শুরু হয়েছিল যে উইথ দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালাডস ইন 1798, 1798 সালে। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অলসো নোন অ্যাজ এ নেচার পোয়েট, তিনি আরও কিন্তু প্রকৃতির কবি নামে পরিচিত ছিলেন। তো এই ছিল তোমাদের এক্সপেক্টেড ইম্পর্ট্যান্ট এমসিকিউ ফ্রম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতা থেকে সম্ভাব্য যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আশা করি সবার বোঝা গেছে। যদি কারোর অসুবিধা হয়ে থাকে কমেন্টে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি তোমাদের নতুন সিলেবাসের যে বিষয়গুলো আছে ইংলিশের, সেগুলো কিন্তু আমি এক এক করে ক্লাস ছাড়তে থাকবো। তোমরা সাথে থেকো এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো।